Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছিল বিগিনার রাইডারদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে। টোটাল আজকে 7টা টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হইতে পারে আমার সাথে আপনারা এই 7টা টিপসে একমত হইতেও পারেন, নাও হইতে পারেন। বাট আমার শেয়ার করব এবং আপনারা আপনাদের মতামত কমেন্টে জানালে ইনশাল্লাহ ওইটাও যাচাই বাছাই করে ওটা নিয়ে হয়তো পরে একটা ভিডিও হবে, বা আপনারা কমেন্টে যদি শেয়ার করেন আপনাদের মতামত, তাহলে হয়তো ওইটা দেখে যারা নতুন রাইডার আছে তারা আরেকটু অনুপ্রাণিত হবে। তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। এবং ব্লগ শুরুর পূর্বে বলে রাখি, যারা আমার চ্যানেলের আজকে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য। আর যারা পুরাতন আছেন অবশ্যই চ্যানেলে ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবেন, তাতে নেক্সট ভিডিও করার অনুপ্রেরণা পাবো। এক নম্বর পয়েন্টটা হচ্ছিলো স্লো রাইডিং। এক নম্বর পয়েন্ট এই জন্য রাখছি কেননা নতুন রাইডাররা যখন আপনার বাইক রাইড করা শুরু করে দেয়, থ্রোটল হাতের নিচে পড়লে সবারই স্পিডিং করতে ভালো লাগে। তো স্পিডিং করতে ভালো লাগলেই তো হবে না, আপনাকে ওইটা কন্ট্রোল স্পিডিং করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল রাখার জন্য যদি আপনি স্লো রাইড করেন, দেখা গেছে 40-50 বিলো 60 যদি আপনি রাখতে পারেন, এতে আপনার রাইডিং স্কিল ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে আপনি স্পিড বাড়াবেন। কিন্তু শুরুতে যদি আপনি স্পিড বাড়ায় দেন, ব্রেকও আপনাকে করতে জানতে হবে। শুরুতে একটা মানুষ কখনোই ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে না, ব্রেক কীভাবে করবে সেটা জাজমেন্ট ঠিকমতো করতে পারে না। তো সেই কারণে স্লো রাইডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর যে পয়েন্ট সেটা আপনার সেফটি গিয়ার খুবই ইম্পর্ট্যান্ট নতুন রাইডারদের ক্ষেত্রে। আমিও শুরুতে সেফটি গিয়ার ইউজ করতাম, এখনও টুকটাক গ্লাভস, আপনার শক্ত জুতা, ভারী প্যান্ট এগুলি আমি ইউজ করি, কেননা কখন 2 জায়গা পড়ে যাবেন এটা আপনি নিজেও জানবেন না। তো সেক্ষেত্রে দেখা গেছে একটু এদিক ওদিক হলেই আপনাকে একটা টিলা হাত পা ভাঙা টাঙার সম্ভাবনা পড়তেই পারেন। এটা অস্বাভাবিক কিছু না, মানুষ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু সেই মানুষটা আপনাকে নিয়ে হাসবে মনে রাখবেন, সেই মানুষটা আপনি যখন একটা অ্যাক্সিডেন্ট করবেন বা কোনো জায়গায় আপনি আহত হয়ে বসে থাকবেন, সে আপনার ফ্যামিলি চালাবে না। তো অবশ্যই আপনার সেফটি আপনার কাছে। তো সেফটি গিয়ার আপনার 1400-1500 টাকায় আপনার গার্ড পাওয়া যায়, নি গার্ড পাওয়া যায়। তার সাথে যদি আপনি টোটাল একটা যোগ করে 3000 টাকার মধ্যে 1 সেকেন্ডের আপনি একটা নি গার্ড আর এলবো গার্ড দুইটাই কিনতে পারেন। গ্লাভস একটা কিনতে পারেন, মোটামুটি 1000-1200 টাকার মধ্যে গ্লাভস পাওয়া যায়। একটা সার্টিফাইড হেলমেট রাখবেন সাথে, বেটার হয় একটা যদি আপনি উইন্ড ব্রেকার ইউজ করতে পারেন, তাই গেছে উপরের ছোটোখাটো চিলা থেকে হয়তো বাঁচতে পারেন। তো সেফটি গার্ড অবশ্যই মেনটেন করাটা জরুরি। 3 নাম্বার যেটা হয়ে যায়, আমরা সবার কর্নারিং দেখে দেখে আসলে নিজেরও কর্নারিং করতে ইচ্ছা করে, কিন্তু কর্নারিংয়ের কিছু রুল আছে। বেসিক রুল যদি আপনি ফলো না করেন, আপনি একটা কর্নারিং মারবেন, 2টা কর্নারিং মারবেন, 3 নম্বর কর্নারিংয়ে আইদার আপনি অপোজিটের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করবেন, অথবা আপনি নিজে সেখানে চিৎপটাং হয়ে পড়ে থাকবেন। তো এই জন্য বেটার কর্নারিংটা একটু পরেই আপনার ট্রাই করা। আস্তে আস্তে এটা আপনার সময়ের সাথে সাথে এটা ডেভেলপ হবে। তো অস্থির হয়ে যাওয়ার কিছু নাই, আপনার টাইম টু টাইম এটা আপনার ডেভেলপ হবে, আপনিও কর্নারিং পারবেন, আপনিও জানবেন কর্নারিং কীভাবে নিতে হয়। তো কর্নারিংটা একটু পরে চেষ্টা করাটাই বেটার। 3 নাম্বার পয়েন্টের পরে 4 নাম্বার যেটা আমি বলবো রেসিং বলবো এই কারণে, দেখা গেছে যে আপনি নর্মালি মাওয়া এক্সপ্রেসওয়েতে যেসব রাইডারদের মাওয়া জিপি, ভাঙা জিপি এইসব আউল ফাউল জিনিস করতে দেখেন, তারা কেউই প্রো রাইডার আমার হিসাবে না। এদের আমি কয়েকজনকে দেখছি যখন ঢাকা চিটাং হাইওয়ে বা ঢাকা সিলেট হাইওয়েতে নিয়ে গেছি, তারা ওইখানে যে 30-40-এর উপরে স্পিড তুলতে ভয় পেয়ে যায় এত গাড়ির চাপ দেখে। তো রেসিং কখনোই করবেন না। নতুন অবস্থায় আপনি গাড়ি স্পিড আপনি 100-150 আপ তুলতে পারবেন, কিন্তু সেই অবস্থায় আপনি যখন ব্রেক করার একটা সিচুয়েশন আসবে, আপনি কি ব্রেক করতে গাড়ি থামাতে পারবেন? কখনোই পারবেন না। তো রেসিংটা কখনোই করবেন না। এটা নতুন পুরান সকল রাইডারদের ক্ষেত্রে রেসিং ইজ নট রিকমেন্ডেড। আপনি সবসময় একটা নির্দিষ্ট স্পিড, আমার একটা নর্মাল বেসিক থিওরি আপনি সেই স্পিডে গাড়ি চালাবেন যে স্পিডে আপনি ব্রেক করতে পারবেন। যদি আপনি সেই স্পিডে ব্রেক করতে না পারেন, তাহলে ওই স্পিডে গাড়ি চালাবেন না। 5 নম্বর পয়েন্টটা আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিপ কাম। এটা এই কারণে বললাম, নতুন অবস্থায় যখন দেখা গেছে আপনি একটা বাইক চালাচ্ছেন, ঠাস করে আপনাকে কেউ ওভারটেক করে চলে গেল, তখন একটা মাথা গরম হয়, যেটা আমার হয়েছে, না আমি একে ধরবো। বা এই বাইকটা আপনি পছন্দ করেন না, আপনাকে ওভারটেক করছে, কেন আমাকে ওভারটেক করলো, আমার থেকে লো সিসির বাইক আমাকে ওভারটেক করে কেন চলে যাবে? তো সেসব সিচুয়েশনে দেখা গেছে যে একটা ওভার স্পিডিং করে বাউলি ডাউলি দিয়ে বেরোয়ার একটা প্রবণতা চলে আসে।
তো অবশ্যই এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় মাথা গরম করার কোনো কারণ নেই। দেখা গেছে আপনার একটা বাসও চাপ দিতে পারে, তার উপর মেজাজ খারাপ হইলো, বা একটা দেখা গেছে অটো চাপ দিছে, মেজাজ খারাপ হয়েছে। তো মেজাজ খারাপ হইলেই যে তখন আপনার রাইডিংয়ের অনেক ভুল হয়। এই ভুলগুলি অ্যাভয়েড করার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। 6 নম্বর বিষয়টা হচ্ছে হলো, আমার সাথে অনেকের মতামতে দ্বিমত হইতে পারে, আবার অনেকের সাথে একমতও আমি হই। পিলিয়ন নিয়ে রাইড করতে হবে। পিলিয়ন নিয়ে রাইড বলতে আপনি পিলিয়ন নিয়ে হাইওয়েতে উঠে যাবেন না বা ব্যস্ত রাস্তায় চলে যাবেন না। পিলিয়ন নিয়ে আপনি এলাকায় বা যেখানে আপনি প্র্যাকটিস করেন সেখানে যদি আপনি পিলিয়ন নিয়ে রাইড করেন, পিলিয়ন একটা পিছনে থাকলে পিলিয়ন টু পিলিয়ন বসার ভ্যারি করে এবং ওজনেরও ভ্যারি করে। পিলিয়ন নিয়ে যদি আপনি প্রপারলি গাড়ি চালাতে পারেন, আপনার ব্যালেন্স খুবই ভালো হয়। তো ব্যালেন্স প্র্যাকটিসের জন্য হলেও আপনাকে পিলিয়ন নিয়ে রাইড করতে হবে। এখন পিলিয়ন নিয়ে রাইড আপনি লং ট্যুরে চলে যাবেন এটা না। যেমন আমি এই যে গলির রাস্তায় এখন চালাচ্ছি, এখানে আমি পিলিয়ন নিয়ে যেতে পারি। আমারও পিলিয়ন নিয়ে অনেক সমস্যা হইতো। আমার আস্তে আস্তে এখন কনফিডেন্স আসতে আসতে আমার পিছনে আমার অফিসের কলিগ টলিগ যখন এখন বসে, তো শুরুর দিকে যারা বসতো আর এখন বসে, আমার চালানোতে আকাশ পাতাল পার্থক্য। আমার শুরুর দিকে খুব প্যারা লাগতো, গাড়ি এদিক ওদিক টানে। তো এটা আমি ব্যালেন্সটা আমার মধ্যে নিয়ে আসছি। আমি এখন খুবই স্টেবল হয়ে গেছে আমার পিলিয়ন নিয়ে। তো আমি রিকমেন্ড করব যারা নতুন রাইডার অবশ্যই পিলিয়ন নিয়ে বাইক চালাবেন। কেউ যদি আপনাকে নাও করে তাও তার কথা শোনার দরকার নেই, কারণ আপনার ব্যালেন্সিং বাইক চালানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট যে পয়েন্টটা, এটা রাখবো কি রাখবো না আমি চিন্তায় ছিলাম, যে অপরিচিত রাস্তা বা আননোন রোড বলতে আমরা যেটা বুঝি, অপরিচিত রাস্তায় পারতপক্ষে না যাওয়াটা বেটার নতুন রাইডারদের ক্ষেত্রে। দেখা গেছে ওখানে কোনো একটা বিপদ হলে আপনি জানেন না ওখানে কোন দিক দিয়ে কী করবেন, বা হঠাৎ করে একটা স্পিড তুলে ফেলছেন, এই রাস্তায় আপনি জানেন না রাস্তা ভাঙা, বা রাস্তায় কোথায় স্পিড ব্রেকার আছে, রাস্তায় কোথায় বাঁক আছে, বাঁকের পরে রাস্তার কী অবস্থা, আপনি এইসব জিনিস একটা নতুন রাস্তায় আপনি জানবেন না। তো নতুন রাস্তায় যদিও যান, কারোর সাথে যাবেন যে ওই রাস্তা চিনে বা যে আগে থেকে রাইড করে, সমস্যা নেই। এরকম কারোর সাথে যান, আননোন রোডে যেতে পারেন। কিন্তু সোলো বা হুটহাট করে রাতের বেলা একা কখনোই আননোন রোডে যাবেন না। এটা সেফটিরও বিষয় থাকে, সাথে সাথে রাইডিংয়ের আপনার অনেক ধরনের ঝামেলাও থাকে। তো এই 7টাই ছিল আমার মূলত টিপস। এর মধ্যে হয়তো অনেক কিছু আমি মিস করে গেছি। যদি মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরে আরেকটা ভিডিও করে তাহলে সেটা অ্যাড করে দিব। আর আরও কিছু থাকে, যেমন ওভার স্পিডিংয়ের বিষয় থাকে, বা হচ্ছে হলো আপনার লুকিং গ্লাস ফলো করার বিষয় থাকে। লুকিং গ্লাস ফলো করার বিষয়টা আসলে আমার এখানে রাখা উচিত ছিল, এই ভিডিওতে রাখা হয় না। এই লুকিং গ্লাসটা অবশ্যই মাস্ট। তারপর ফগ লাইটের প্রয়োজনীয়তা আছে। হেডলাইট আপনি কতটুক হাইটের রাখবেন। অবশ্যই হেডলাইট আমার একটা রেকমেন্ড থাকে, যেটা আমি অনেক মানুষকে গালি দিই, যখন সামনে থেকে কোনো গাড়ি আসে তার চোখে যেন আপনার বা তার ভাইজরে যেন আপনার হেডলাইটের আলো না পড়ে। হেডলাইটের আলো থাকবে রাস্তায়, আরেকজনের চোখে কেন যাবে? সে তো অন্ধ হয়ে গেছে, সে আপনাকে কিছু না দেখে আপনাকে এসে মেরে দিতে পারে। এটা আপনারও রিস্ক ফ্যাক্টর একটা হয়ে যায়, তারও একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তো এইসব জিনিস আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই যদি কোনো দ্বিমত থাকে বা নতুন কোনো সাজেশন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে প্রেস করে দিবেন। তাতে হচ্ছিল পরবর্তী যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব সেটা আপনারা টাইম মতো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।